তার মানে আমার ক্যাপাসিটেন্সকে বাড়াতে হবে। এবার আমি ক্যাপাসিটেন্সকে তো ন্যাচারালি বাড়াতে পারবো না। ন্যাচারালি মানে কি, ও তো একটা পদার্থ, আমার মোবাইলটার মতো একটা কোনো ম্যাটেরিয়াল আছে, তার ক্যাপাসিটেন্স তো ফিক্সড। আমি কি করে চেঞ্জ করব? এই যে আমি চেঞ্জ করব, কিভাবে সেটা তো আলাদা কথা, আমি করব যে উপায়ে করব, আমি কোন একটা ম্যাটেরিয়ালের ক্যাপাসিটেন্সকে বাড়াবো। এবার বারবার একই কথা বলছি, সি মানে কত, কিউ বাই ভি। তুমি কিউ কে চেঞ্জ করো না প্লিজ, তাহলে ভি কে কি করতে হবে, তোমাকে কমাতে হবে। তাহলে যে কৃত্রিম উপায়ে, আর্টিফিশিয়াল উপায়ে আমরা কি করব, কোন একটা ম্যাটেরিয়ালের পোটেনশিয়ালকে কমাবো যাতে করে তার ক্যাপাসিটেন্স কি হয়, বেড়ে যায়। এই যে সিস্টেমটা পাবো, এই সিস্টেমটাকে বলবো ক্যাপাসিটর বা ধারক। সো আজকে যে টপিকটা আলোচনা করব, দ্যাট ইজ ক্যাপাসিট্যান্স এন্ড ক্যাপাসিটর, ধারক এবং ধারকত্ব। ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যাকচুয়ালি। এবং এখান থেকে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন তোমরা এক্সপেক্ট করবে, পরীক্ষা আসবে, এক্সপেক্ট করবো যে চ্যাপ্টার থেকে আসবে। হ্যাঁ, না হবে না, তুই সামনে বেঞ্চে চলে। তাহলে রেকর্ডিং তো তোদের সুবিধার জন্য করছি, বল তাহলে বন্ধ করে দেবো আমার ফোন। তাহলে ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিট্যান্স আলোচনা করি। ওকে, আমরা যদি দেখি কোনো একটা বডি আছে, ধরো দুটো, সে এটা একটা যে কোনো বডি, এটা একটা যে কোনো বডি, দুটোর ম্যাটেরিয়াল আলাদা এন্ড শেপ সাইজও কিছু পরিমাণ আলাদা আছে। এখন যদি আমি দুটোকেই চার্জ দিই, তাহলে এ যতটা চার্জ নিতে পারবে এও যে ততটাই নিতে পারবে, উই ক্যান নট সে প্রপারলি। আমরা এটা প্রপারলি বলতে পারবো না। তার কারণ কি? কারণ এ কতটা চার্জ নিতে পারবে আদৌ, সেটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। সেই ফ্যাক্টরগুলো এখনো পর্যন্ত আলোচনা আমরা করিনি। আমরা শুধু বলেছি একটা বডিকে আমরা চার্জ করতে পারবো, কিন্তু আপ টু কতটা চার্জ করতে পারবো আমরা এখনো পর্যন্ত আলোচনাই করিনি। প্লিজ অরিত্র সামনে, লাস্টে বসতে হবে না, সামনে চলে। তাহলে আমরা এখনো পর্যন্ত আলোচনাই করিনি। এখন বারবার একটা কথা কি বলতাম, যে দুটো বডিকে যদি আমি, ওই বেঞ্চে বস, দুটো বডিকে যদি আমি টাচ করিয়ে দিই উইথ সাম ওয়্যার, তাহলে তাদের পোটেনশিয়াল সেম হয়ে যায়। কিন্তু আমরা কখনো কখনো এই কথাটাও বলতাম যে তাদের চার্জ ইকুয়ালি ভাগ হয়ে যেত। কিভাবে বলতে পারতাম? যদি তাদের সেম সাইজ সেম ম্যাটেরিয়াল হতো তখনই করতে পারতাম। যদি সেম সাইজ সেম ম্যাটেরিয়াল না হয় তখন কিন্তু চার্জ ইকুয়ালি ডিভাইড হবে, এটা আমরা বলতেই পারবো না। আবার পোটেনশিয়াল সেম হচ্ছে তার মানেই যে তাদের চার্জও সেম, তাও নয়, নাও হতে পারে। সো ইট ডিপেন্ডস অন সাম ফ্যাক্টরস, কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। সেই ফ্যাক্টরটা নিয়ে আজকে আলোচনা করব, দ্যাট ইজ কল্ড ক্যাপাসিট্যান্স। কোনো একটা কোনো একটা বডি, সে এনি বডি তোমার কাছে আছে, কোনো একটা বডি, তাকে আমি চার্জ দিচ্ছি। সো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ পোটেনশিয়াল, V equals to 1/4 pi epsilon 0 Q by R, as you can remember. সো যদি সেই বডিটার ডিস্টেন্স বা তার দূরত্ব, রেডিয়াস সেম থাকে, রেডিয়াস যদি আনচেঞ্জ থাকে, এন্ড ইউ নো 1/4 pi epsilon 0 ইজ কনস্ট্যান্ট, তাহলে আমি যদি বডিটার উপর কিউ এর মান বাড়াতে থাকি, অবভিয়াসলি তার পোটেনশিয়ালও বাড়তে থাকবে। তাহলে আমরা এখান থেকে একটা ফর্ম তো ডিরাইভ করতে পারছি যে স্যার কিউ প্রপোর্শনাল টু ভি। আপনি যত কিউ বাড়াবেন ভি এর মানও তত কি হবে, বাড়বে। আপনি যত কিউ বাড়াবেন তার পোটেনশিয়াল বাড়বে। অন্যভাবে ভাবো, যদি পোটেনশিয়াল বাড়াতে পারি তাহলে তার চার্জও বেশি রাখতে পারবে। কিউ প্রপোর্শনাল টু ভি, দ্যাট মিনস আমরা এখান থেকে কি বলতে পারি, যে কিউ আর ভি এর সাথে একটা লিনিয়ার রিলেশন বা প্রপোর্শনালিটি রিলেশন আছে, এবং প্রপোর্শনালিটিকে যদি তুলে দাও তাহলে সাম কনস্ট্যান্ট আছে, এবং সেই কনস্ট্যান্টটাকে আমরা সি দিয়ে লিখবো। এইটা হচ্ছে সেই ফ্যাক্টর, কোনো একটা বডি কতটা পরিমাণ চার্জ ধরে রাখতে পারবে। এটাকে আমরা বলবো কি, সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবং এটা নাম্বার অফ ফ্যাক্টরস উপর ডিপেন্ড করবে, সেটা আমরা পরে আলোচনা করছি। এগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, শুধু একটা ফ্যাক্টর নয়। তো লজিক্যালি এই সমানুপাতিক ধ্রুবকটাই আমাকে বলে দেয় যে কোনো একটা বডি কতটা পরিমাণ চার্জ রাখতে পারবে। তুমি চ্যাপ্টারটা বুঝতে পারছো, ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স ইজ সামথিং লাইক ক্যাপাসিটি, ইজ কাইন্ড অফ লাইক ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে সে কতটা পরিমাণ ধরে রাখতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স অ্যাকচুয়ালি কি ধরে রাখবে, চার্জ ধরে রাখবে, সাম কাইন্ড অফ চার্জ ধরে রাখবে। সে কিছুটা পরিমাণ চার্জ ধরে রাখবে। যেমন আমি এখানে পড়াচ্ছি, আমার পড়ানোটাকে যদি আমি 100% ধরি, সবাইকে 100% বুঝছে না, যার যেমন ক্যাপাসিটি, কেউ 100 বুঝছে, কেউ 90 বুঝছে, কেউ 70 বুঝছে, কেউ 0 বুঝছে, হোয়াটএভার, যার যেমন মনে হচ্ছে। তাহলে এই ক্যাপাসিটিটা সবার সমান নয়। তাহলে এই ক্যাপাসিটিটাও তো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, যেমন আমাদের এই ক্যাপাসিটেন্সটাও বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। সেই ডিপেন্ডেন্সিটা পরে আলোচনা করছি।
সো আমরা এখান থেকে যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে পারবো সি শুড বি ইকুয়ালস টু কিউ বাই ভি। তার মানে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, ক্যাপাসিট্যান্স মানে কিউ বাই ভি। মানে আমি যদি ডেফিনিশন লিখতে চাই তাহলে ভি কে যদি 1 করে দিই তাহলে সি শুড বি ইকুয়াল টু কিউ। তার মানে কোনো একটা পরিবাহীর বা কোনো একটা বস্তুর আমরা বিভবকে যদি একক বাড়াতে পারি, ফর টু ইনক্রিজ 1 ইউনিট অফ পোটেনশিয়াল, যতটা পরিমাণ চার্জ দরকার তাকে বলবো তার ক্যাপাসিট্যান্স। কোনো একটা বডির পোটেনশিয়ালকে যদি আমরা 1 ইউনিট বাড়াতে পারি, ইনক্রিজ করতে পারি, তাহলে যতটা পরিমাণ আমার চার্জ লাগবে সেইকেই বলবো আমরা কি সি বা ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্সের ইউনিট কি হবে? অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ইউ ক্যান ডিরাইভ কিউ এর ইউনিট হচ্ছে কি আমাদের চার্জ কুলম, আর ভি মানে কি ভোল্ট, কুলম বাই ভোল্ট অবভিয়াসলি। তার মানে কিউ হচ্ছে কুলম, ভি হচ্ছে ভোল্ট, কুলম বাই ভোল্ট। তো ইউনিট যদি আমরা লিখতে চাই তাহলে ক্যাপাসিট্যান্সের সিজিএস ইউনিট হবে আর এসআই ইউনিট হবে। এসআই ইউনিটটা কি হবে না, তো কুলম বাই ভোল্ট, এটাকে আমরা বলবো ফ্যারাড, এটাকে আমরা বলবো ফ্যারাড, একে আমরা ক্যাপিটাল এফ দিয়ে লিখবো। সো ক্যাপাসিট্যান্সের এসআই ইউনিট কি লিখবো আমরা? ফ্যারাড। এবং তোমরা এতদিন পর্যন্ত বুঝেছো যে এসআই যা হবে সিজিএস এ তার আগে স্ট্যাট বসিয়ে দিই, সেই জন্য এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে এই জায়গাটায় লিখতে পারবো স্ট্যাট কুলম্ব বাই কি লিখবো? স্ট্যাট ভোল্ট, এবং এটাকে আমরা লিখবো স্ট্যাট ফ্যারাড। সো দিস ইজ ফ্যারাড অ্যান্ড দিস ইজ স্ট্যাট ফ্যারাড। বেসিক্যালি ফ্যারাডের সাথে যদি স্ট্যাট ফ্যারাডের রিলেশনটা বার করি তো একটা ভালো আইডিয়া আমরা জেনারেট করতে পারবো এখান থেকে। হোয়াট ইজ দ্যাট আইডিয়া? সো আমরা চাইছি এখানে ফ্যারাডের সাথে স্ট্যাট ফ্যারাডের রিলেশনটা বার করতে। সো ইউ নো 1 ফ্যারাড, 1 ফ্যারাড মিন্স 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এবার 1 কুলম্ব মানে কত? তুমি জানো 1 কুলম্ব মানে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব অবভিয়াসলি, এবং আমরা জানি 1 ভোল্ট মানে 1/300 স্ট্যাট ভোল্ট অবভিয়াসলি। তাহলে পরে এই 300কে যদি ওপরে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তুমি লিখতে পাচ্ছ 1 ফ্যারাড ইকুয়ালস টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। সো ফ্যারাড ইজ এ বিগ ইউনিট। 10⁻11 মানে একের পিছনে 11টা শূন্য। ইটস এ ভেরি বিগ ইউনিট। সো এত বড় ইউনিট আমরা ইউজই করি না, আমরা এত বড় ইউনিট ইউজ করতে পারবো না, ন্যাচারালি জেনারেলি ইউজ হয় না। সেই জন্য আমরা এর থেকে অনেক ছোট ইউনিট ইউজ করি, দ্যাট ইজ কল্ড পিকোফ্যারাড, মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড। সো উই ইউজ বেসিক্যালি পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড, এখানে লিখছি পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড। সো 1 পিকোফ্যারাড মিন্স 10⁻12 ফ্যারাড অ্যাকচুয়ালি, 1 পিকোফ্যারাড। Similarly 1 ন্যানোফ্যারাড means 10⁻9 ফ্যারাড, এবং 1 তুমি বলতে পারো মাইক্রোফ্যারাড, যেটা আমরা সব থেকে বেশি ইউজ করি 10⁻6 ফ্যারাড, এগুলোকে ইউজ করি বিকজ অফ দ্য টার্ম 10⁻11। এই বিশাল বড় একক, এত বড় একক আমরা রাখতেই পারবো না। এত বড় একক যেহেতু আমরা রাখতে পারবো না, সেই কারণে আমরা তার থেকে তুলনামূলক ছোট ইউনিটটাকে এখানে ইউজ করব। দিস ইজ অল অ্যাবাউট স্ট্যাট ফ্যারাড। এখন তাহলে একটা ফ্যারাডের ডেফিনেশন কি হতে পারে? 1 ফ্যারাড কাকে বলে? তাহলে 1 ভোল্ট পোটেনশিয়াল ইনক্রিজ করতে যদি আমার চার্জ লাগে 1 কুলম, তখন সেই পদার্থের বা সেই বস্তুর বা সেই পরিবাহীর ক্যাপাসিটারকে বা ক্যাপাসিট্যান্সকে বলবো আমরা 1 ফ্যারাড। সো 1 ফ্যারাড মিন্স অ্যাকচুয়ালি 1 কুলম বাই 1 ভোল্ট, আমরা এটা ইজিলি বলতে পারবো। ওকে, দিস ইজ অল অ্যাবাউট তোমার ফ্যারাড। আমরা যদি তার ডাইমেনশনটা বার করার চেষ্টা করি, ডাইমেনশন, সো ডাইমেনশন অফ সি যদি আমরা বার করি কত হবে? সো ডাইমেনশন অফ সি মিন্স ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স মানে সি। প্লিজ গুলিয়ে ফেলো না, আমরা অনেক সময় কুলম্বকে সি দিয়ে লিখি, কিন্তু কুলম্বকে সি দিয়ে লিখি এটা ইউনিট। তার মানে 2 কুলম্ব মিন্স এটা 2 কুলম্ব চার্জ, আর 2 ফ্যারাড মিন্স 2 ফ্যারাডের ক্যাপাসিট্যান্স। অনেক সময় আমরা সি সমান লিখবো 2F আর কিউ সমান লিখবো 2 কুলম্ব, দেয়ার ইজ মাচ ডিফারেন্সেস। তো এই ডিফারেন্সটা অনেক সময় গন্ডগোল যেন না হয়, তাই মাথায় রাখবে কুলম্বটা হচ্ছে ইউনিট আর কিউ দিয়ে তাকে লেখা হয়, whereas ফ্যারাডটা হচ্ছে তার ইউনিট যেটাকে সি দিয়ে লেখা হয়। সি মানে এখানে ক্যাপাসিট্যান্স, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। ওকে, সো ডাইমেনশন যদি দেখি কিউ এর ইউনিট কত হবে? আইটি, এন্ড পোটেনশিয়ালের ইউনিট কত হয় কেউ মনে আছে? ml² t-3 I⁻⁻1, সম্ভবত এটাই হয়। এবার ক্রস ভেরিফাই করে নিস। তাহলে এটা কত হবে? m⁻1 l-2 t উপরে গেলে কত হবে? 2⁴ I উপরে গেলে I²। সো এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের মাত্রা বা ডাইমেনশন। সো ডাইমেনশন অফ ক্যাপাসিট্যান্স ইজ লাইক দ্যাট। তাহলে কোন একটা পদার্থের মধ্যে আমি যদি পোটেনশিয়ালটা বা কিউ এর মান বাড়াতে থাকি তাহলে তার পোটেনশিয়াল বাড়বে, কিন্তু সি এর ভ্যালু কি চেঞ্জ হবে? নো। একটা ডিফাইনাইট যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে সি এর মান কিন্তু ফিক্সড। তুমি সি কে চেঞ্জ করতে পারো,
বাট অ্যাট দ্যাট মোমেন্ট সি কে তুমি চেঞ্জ করতে পারো না যদি না কতগুলো ফ্যাক্টরকে তুমি তার চেঞ্জ করো। অর্থাৎ সিটাকে তুমি অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারো, ইউ ক্যান ট্রিট অ্যাজ এ কনস্ট্যান্ট, বাট সেখানে কিছু লিমিটেশনস আছে। তুমি তার কিছু চেঞ্জ করলে কিছু চেঞ্জেস চলে আসবে তার মধ্যে। যেমন ধরো আমরা যদি আমাদের পড়াশোনাকে দেখি, আমাদের পড়াশোনা কি কনস্ট্যান্ট? নো, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যায়। আমাদের যখন পরীক্ষা থাকে তখন প্রচন্ড হারে পড়াশোনা করি, আবার যখন পরীক্ষা থাকে না ঠিক আছে ক্যাজুয়াল তখন জিরো পড়াশোনা করি। তোমার ক্ষেত্রে আলাদা বাবা প্লিজ। তো ন্যাচারালি হাত ওরম ভাবে করিস না, ঠিক আছে? সো ন্যাচারালি এরকম হয়। তো বেসিক্যালি লজিক এইরকমই হয়, ঠিক আছে? না তো নেগেটিভও নয় বাবা, তুই পড়িস, এমন না যে তুই পড়িস না, বলবো না তুই পড়িস না, ওই অল্প বিস্তর যতটুকু পড়িস, প্লিজ নিজেকে অতটা ছোট মনে করিস না, ঠিক আছে? পড়িস অল্প বিস্তর। ওই কাকে মেসেজ করছো? কেউ আছে? বন্ধ রাখো বাবা, এদিকে দেখো, ঠিক আছে? তাহলে কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে দেখো। তাহলে লজিক্যালি যদি আমরা এই পরিবাহীটার নর্মাল সেন্সে ভাবো, আমি ফিজিক্সের সেন্সে যাচ্ছি না, যদি আমি এর ক্ষেত্রফলটাকে বাড়াই তাহলে কি মনে হচ্ছে চার্জ এখানে বেশি ঢুকতে পারে না? অবভিয়াসলি পারে। তাহলে ক্ষেত্রফল বাড়ালে কেন হবে এটাকে নিয়ে যদি একটু আলোচনা করি। দেখো এটা একটা ছোট ক্ষেত্রফল, এটা একটা বড় ক্ষেত্রফল, এরকম ভাবো। তাহলে এর ছোট ক্ষেত্রফল মানে এর ডিস্টেন্সটাও তো কম হবে, তাহলে এর পোটেনশিয়াল কত হবে? আমি ধরে নিচ্ছি 1/4πε0। ধরো চার্জ সেম আছে, ধরো চার্জ সেম আছে, কিউ বাই কত আর, আমি ধরো স্মল আর, আর এর ডিস্টেন্সটা কত হবে? ক্যাপিটাল আর। তাহলে এখানে অবভিয়াসলি 1/4πε0 কিউ বাই আর। তাহলে এখানে দেখতে পাচ্ছ তুমি আর এর মান বেশি, তাহলে ভি এর মান কি হবে? কম। ভি এর মান কম, তাহলে সি মানে কত? কিউ বাই ভি। ভি যদি কম হয় সি এর মান কি হয়ে গেল? বেড়ে গেল। তার মানে যদি আমি পদার্থের ক্ষেত্রফল বাড়াই ক্যাপাসিট্যান্স কি হবে? তাহলে আমার বাড়বে। কেন বাড়লো? এখান থেকে আমরা ইজিলি সেটা বিষয়টা বুঝতে পারলাম যে যখন ক্ষেত্রফল কম, আমি একটা স্ফিয়ার নিয়ে আলোচনা করছি তোমাদের ক্ষেত্রে, যখন ক্ষেত্রফল কম তাহলে তার দেখো রেডিয়াসটাও কম। রেডিয়াস কম মানে তার পোটেনশিয়ালটাও কত হবে? 1/4πε0 কিউ বাই স্মল আর। আবার যখন আমি বড় পদার্থ নিচ্ছি তখন দেখো তার রেডিয়াসটা আরটা বড় হচ্ছে, তাই না? সো এক্ষেত্রে দেখো ভি2টা হচ্ছে 1/4πε0 কিউ বাই আর। এবার দেখো ক্যাপিটাল আর এর মান বড় বলে ভি2টা কি ছোট আর ভি1টা বড়। ভি2 ছোট আর ভি1 বড়, বা ভি2 কম ভি1 বেশি। ইন দ্যাট সেন্স ভি1 ইজ গ্রেটার দ্যান ভি2। এবার তুমি দেখছো সি মানে কত? স্যার কিউ বাই ভি, মানে যার ভি বেশি তার সি কি? কম। তাহলে এখানে ইজিলি তুমি এই জায়গাটায় বুঝতে পারছো, তাহলে এর সি কি হবে? কম, এর সি কি হবে? বেশি হয়ে যাবে। সো ক্ষেত্রফলের উপর এইভাবে ডিপেন্ড করছে। আবার তুমি দেখো পোটেনশিয়াল, যদি দেখো পোটেনশিয়াল দ্যাট ইজ ডিপেন্ডস অন এপসাইলন জিরো, তাহলে ক্যাপাসিট্যান্সও কিন্তু এপসাইলন জিরোর উপর ডিপেন্ড করবে। মানে তুমি যদি এটাকে বায়ু মাধ্যমে রাখো একরকম ট্রিট হবে, তুমি যদি এর আশেপাশে কোনো একটা ম্যাটেরিয়ালকে দিয়ে দাও তাহলে তার ক্যাপাসিট্যান্স চেঞ্জ হবে। কেন? তার এপসাইলন জিরো তখন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এবং এপসাইলন জিরো চেঞ্জ হবে বলে সেক্ষেত্রে চেঞ্জ হবে। কিভাবে হবে? না তো কে এর সাথে বুঝতে পারছো, যদি কে ভি মানে কত? 1/4π, ভালো করে বোঝো, কে এপসাইলন জিরো কিউ বাই আর। এবার এমন কিছু ম্যাটেরিয়াল ইউজ করছো যার কে এর মান বেশি, তাহলে ভি এর মান কি হবে? কম। ভি এর মান কম হলে সি কি হয়ে যাবে? বেশি। তার মানে এমন কিছু ম্যাটেরিয়াল যদি ইউজ করি যে ক্ষেত্রে আমার কে এর মানটা বায়ু বা শূন্য মাধ্যমের থেকে বেশি, তাহলে তার পোটেনশিয়ালের মান কি হয়ে যাচ্ছে? কম। ক্যাপাসিট্যান্স কি হয়ে যাবে? বেড়ে যাবে। তার মানে ক্যাপাসিট্যান্স যদি কারোর বাড়াতে হয় প্রথম লজিকই থাকবে তোমার পোটেনশিয়ালকে কমাবো। পোটেনশিয়ালকে যদি আমি কমাতে পারি তবেই ক্যাপাসিট্যান্স বাড়বে। তুমি কিউ কে কমিও না প্লিজ, চার্জকে কমালে তো অটোমেটিক কমবেই ভাই, কিন্তু আমাকে সামহাউ পোটেনশিয়ালকে কমাতে পারবো। আর পোটেনশিয়ালকে চেঞ্জ করতে পারবো, কারণ পোটেনশিয়াল অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তার আকৃতির উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সেই জন্য আমরা এই ক্ষেত্রেও চেঞ্জ করতে পারবো। তাহলে অন্য মাধ্যম, এনি আদার মিডিয়া যদি আশেপাশে উপস্থিত থাকে এই জায়গাটায়, তাহলে পরে অবভিয়াসলি আমি এখানে দেখবো চেঞ্জ হচ্ছে সি এর। এবং আর কিসের উপর ডিপেন্ড করবে? যে তোমার অন্যান্য পরিবাহীর উপস্থিতি। অন্যান্য পরিবাহী মানে যদি এখানে আরো অন্য কোনো পরিবাহী দিয়ে দাও, এবার পরিবাহীর ক্ষেত্রে কে এর মান কি হয়ে যায়? ইনফাইনাইট। তখন ভি হয়ে যাবে অ্যাকচুয়ালি কত? জিরো। তখন তার উপরও ফ্যাক্ট ফেলবে যে তুমি একে জলের মধ্যে ডুবিয়েছো বা অন্য কোথাও রাখো, কিন্তু এর আশেপাশে যদি অন্য একটা মেটালকে দিয়ে দাও তাহলে তার কিন্তু ইফেক্ট পড়বে। কেন? ইন্ডাকশন হবে, তার ফিল্ড থাকবে, সেক্ষেত্রে চেঞ্জেস তুমি পাবে। সো এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। নাম্বার ওয়ান এরিয়া, যেটা সব থেকে বড় জিনিস, এরিয়ার উপর ডিপেন্ড করবে। এরিয়া যত বাড়াবো আমার তত কি হবে? ক্যাপাসিট্যান্স বাড়বে। 2 নম্বর কিসের উপর ডিপেন্ড করছে? মিডিয়াম, কোন মিডিয়ামে তাকে রেখেছো। এন্ড 3 নম্বর কি? যে একে আশেপাশে কোনো অন্য পরিবাহী উপস্থিত আছে কিনা তার উপর এটা অবভিয়াসলি ডিপেন্ড করবে, যেটা তোমাদের এখানে করে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? ওকে, এবার
যে কোনো একটা গলীয় পরিবাহী, যে কোনো একটা গলীয় পরিবাহী তার ক্যাপাসিটেন্স কত হতে পারে আমরা একটু আলোচনা করছি। গলীয় পরিবাহী মানে কি, একটা যে কোনো স্ফেয়ার হতে পারে, একটা স্ফেয়ার, ফুটবল কাইন্ড অফ স্ট্রাকচার। তো যদি আমাকে ফুটবল কাইন্ড অফ স্ট্রাকচার দেয়, তাহলে সেই গলীয় পরিবাহীর যদি আমি এখন বার করতে চাই ক্যাপাসিটেন্স, তাহলে পরে কি হবে দেখি। তাহলে গলীয় পরিবাহীর ক্যাপাসিটেন্স কেমন হতে পারে, প্লিজ নোট দেখো। ধরো যে কোনো একটা গলীয় পরিবাহী আছে, আমি দুটো উপায় বার করব, একটা সিজিএস আর একটা হচ্ছে এসআই। ধরো তার রেডিয়াসটা হচ্ছে আর, প্লিজ কনসেন্ট্রেট করবে, এমনিতে তোরা আজকে কম পড়াতে দিবি, একটু কনসেন্ট্রেট দিয়ে কর। তাহলে আর হচ্ছে তার রেডিয়াসটা হচ্ছে আর। এখন যদি আমি সিজিএস পদ্ধতিতে যাই, তাহলে দেখো সিম্পল কথা, একটা ফর্মুলা তো আমার জানাই যে সি সমান তো হবে স্যার কিউ বাই ভি, এইটা বেসিক ফর্মুলা, এটা দিয়ে আমি সবকিছু এখন শুরু করব। তাহলে এর যদি আর হয় রেডিয়াস, তাহলে আমি সিজিএস পদ্ধতিতে পোটেনশিয়ালটা কি লিখতে পারবো না, তা স্যার 1/k ইকুয়ালস টু 1/k ইনটু কিউ বাই আর। ন্যাচারালি যদি কিউ তার মধ্যে চার্জ থাকে, কেটা কি, যদি শূন্য মাধ্যম হয় কে এর ভ্যালু কত হয়ে যাবে 1। তো আমি শূন্য মাধ্যমেই ধরে চলছি, তাহলে কে এর ভ্যালু কত হয়ে গেল 1। সো ক্যাপিটাল ভি ইকুয়ালস টু কিউ বাই আর। ভালো করে বুঝবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু। তাহলে ইন দ্যাট কেস যদি আমি দেখি, তাহলে আমি এই সিচুয়েশন যখন তাকে আমি কোথায় রেখেছি, শূন্য মাধ্যমে বা ভ্যাকুয়ামে রেখেছি, তাকে আমি ভ্যাকুয়ামে রেখেছি, তখন ক্যাপিটাল সি বা ক্যাপাসিট্যান্স যদি বার করতে চাই, দ্যাট মিনস কিউ বাই ভি, ভি মানে আবার কত, কিউ বাই আর, দ্যাট মিনস সি শুড বি ইকুয়ালস টু আর। এটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট রিলেশন, যে শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে যে কোনো গোলকের ব্যাসার্ধই তার কি হচ্ছে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। এবং চেষ্টা করব ক্যাপাসিট্যান্সের অঙ্কগুলো আমরা সিজিএস পদ্ধতিতে করা। কেন? কারণ তার রেডিয়াস যদি জানতে পারি গোলকের, সেটাই তার কি হয়ে যাবে ক্যাপাসিট্যান্স। সো ক্যাপাসিট্যান্সটা জানতে গেলে আমাকে রেডিয়াস জানলে আমি ইজিলি বার করে নিতে পারবো। সো যে কোনো গোলকের সিজিএস পদ্ধতিতে তার রেডিয়াসটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার কাছে কোনো একটা গোলক নিয়েছি, তার রেডিয়াস হচ্ছে 1 সেন্টিমিটার, মানে এর ক্যাপাসিট্যান্স হবে কত, 1 সেন্টিমিটারের সঙ্গেই তার যা হবে ক্যাপাসিট্যান্স, মানে 1 স্ট্যাট ফ্যারাড তুমি তাকে বলতে পারো। তাহলে লজিক্যালি ইজিলি হয়ে যাচ্ছে এই জায়গাটা। তাহলে সিজিএস এ এই কথাটা মাথায় রাখবো যে কোনো একটা গোলকের ব্যাসার্ধ যা হবে সেটাই হচ্ছে তার কি ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, সেটাই হচ্ছে তার ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। কিন্তু আমরা যদি এসআই পদ্ধতিতে যাই, কনসিডার করো এসআই পদ্ধতি, তাহলে এসআই পদ্ধতিতে হয় কত, এসআই পদ্ধতিতে হয় ভি শুড বি ইকুয়ালস টু, না তো 1/4πε0 শূন্য মাধ্যম ধরছি আমি, কিউ বাই আর, সো দ্যাট সি শুড বি ইকুয়ালস টু কিউ বাই 4πε0 আর। তাহলে উপরে চলে গেল 4πε0 আর, কেটে গেলে সি সমান পড়ে থাকছে 4πε0 আর। তাহলে এটা হচ্ছে তার ভ্যালু, সি শুড বি ইকুয়ালস টু 4πε0 আর। এগেইন আমরা একটা রিলেশন মনে আছে যদি আমাদের মনে থাকে, কি রিলেশন, না তো 1/4πε0, এটা মানে কি 9 ইন্টু 10⁹, ইউনিট কিছু আছে আমি ইউনিটটা লিখছি না। তাহলে এ 1/4πε0 যদি মানে এটা হয়, তাহলে 4πε0 মানে 1/9 ইন্টু 10⁹। সেই জন্য এসআই পদ্ধতিতে কোন ধারকের ক্যাপাসিট্যান্স ইকুয়ালস টু, মানে কোনো একটা গোলকের কত হবে, রেডিয়াস বাই কত হবে 9 ইন্টু 10⁹। এটা হচ্ছে গল্প। ক্লিয়ার? এটা হচ্ছে গল্প। তো লজিকটা আমরা এখানে আশা করছি বোঝাতে পারলাম। ঠিক আছে, এই হচ্ছে সি ইকুয়ালস টু আর বাই 9 ইন্টু 10⁹। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এইরকম। তাহলে এই হচ্ছে মোটামুটি কোনো একটা পদার্থের ধারকত্ব বা এটসেট্রা কি করে নির্ণয় করা যায়। কিন্তু আমরা ধারকত্ব তো কোনো একটা মানে এনি পদার্থের ধারকত্ব জানলাম, ওকে জানলাম আমার ধারকত্ব ওর ধারকত্ব এনি ম্যাটেরিয়ালের, কিন্তু সেই ধারকত্ব জেনে করব কি আমি? হোয়াট ইজ দ্য ইউজ অফ নোয়িং এনি ক্যাপাসিট্যান্স অফ এনি ম্যাটেরিয়াল? আমরা ক্যাপাসিট্যান্স যদি জানতে পারি, একটা ট্যাঙ্কের যদি আমরা ক্যাপাসিটি জানতে পারি, তাহলে আমি তার মধ্যে কতটা জল রাখতে পারবো সেটা বুঝতে পারবো। তাহলে কোনো একটা ম্যাটেরিয়ালের যখন আমরা ক্যাপাসিট্যান্স জানতে পারবো, তাহলে সেই ম্যাটেরিয়ালে কতটা পরিমাণ চার্জ রাখতে পারবো, কি রাখতে পারবো না রাখতে পারবো, এগুলো দেখতে পারি। যদি আমি কোনো ট্যাঙ্কের ক্যাপাসিটিকে বাড়াতে পারি, তাহলে তার মধ্যে চার্জকেও বেশি রাখতে পারবো, তাহলে সেই মানে জলকে বেশি রাখতে পারবো। তাহলে এখানেও যদি কোনো একটা ম্যাটেরিয়ালের ক্যাপাসিট্যান্সকে আমি বাড়াতে পারি, তাহলে পরে সেক্ষেত্রে আমি বেশি চার্জকে রাখতে পারবো, অ্যাজ আমি একটু আগে সব আলোচনা করছি। তাহলে লজিক্যালি কোনো একটা ম্যাটেরিয়ালের ক্যাপাসিট্যান্সকে যদি বাড়াতে চাই, তাহলে পরে তার মধ্যে বেশি চার্জ ধরবে, সি ইকুয়ালস টু কত, কিউ বাই ভি। কারণ কি সি প্রপোর্শনাল টু তাহলে কিউ, তাহলে কিউ বাড়বে যখন সি এর মান কি হবে বাড়বে, উল্টো ভাবতে পারো, ভাইস ভার্সা হতে পারে। তার মানে আমার ক্যাপাসিট্যান্সকে বাড়াতে হবে। এবার আমি ক্যাপাসিট্যান্সকে তো ন্যাচারালি বাড়াতে পারবো না। ন্যাচারালি মানে কি, ও তো একটা পদার্থ, আমার মোবাইলটার মতো একটা কোনো ম্যাটেরিয়াল আছে, তার ক্যাপাসিট্যান্স তো ফিক্সড, আমি কি করে চেঞ্জ করব?
এই যে আমি চেঞ্জ করব, কিভাবে সেটা তো আলাদা কথা, আমি করব যে উপায়ে করব, আমি কোন একটা ম্যাটেরিয়ালের ক্যাপাসিট্যান্সকে বাড়াবো। এবার বারবার একই কথা বলছি, সি মানে কত, কিউ বাই ভি। তুমি কিউ কে চেঞ্জ করো না প্লিজ, তাহলে ভি কে কি করতে হবে, তোমাকে কমাতে হবে। তাহলে যে কৃত্রিম উপায়ে, আর্টিফিশিয়াল উপায়ে আমরা কি করব, কোন একটা ম্যাটেরিয়ালের পোটেনশিয়ালকে কমাবো যাতে করে তার ক্যাপাসিট্যান্স কি হয়, বেড়ে যায়। এই যে সিস্টেমটা পাবো, এই সিস্টেমটাকে বলবো ক্যাপাসিটর বা ধারক। ধারক বাংলা মানে কি, যে ধারণ করে। মানে ক্যাপাসিটরের কনসেপ্ট হচ্ছে কি, তার মধ্যে চার্জ বেশি করে কি ঢুকবে। এবার আমি যদি ক্যাপাসিটির মান বাড়াই তাহলে তার মধ্যে বেশি চার্জ ঢুকবে, ক্যাপাসিটি যদি কম হয় তার মধ্যে চার্জ কম ঢুকবে। এটা হচ্ছে সিম্পল ন্যাচারাল নিয়ম। তাহলে আমি এখন পড়তে চাইছি ধারক বা কনসেপ্ট অফ ক্যাপাসিটর। ক্লিয়ার? ক্যাপাসিটরের কনসেপ্ট কি করে হতে পারে, ক্যাপাসিটরের কনসেপ্ট। তাহলে আগে ক্যাপাসিটরের স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করি, যে কিভাবে ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কাজ করে। আমি এতদূর কি বোঝাতে পেরেছি, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার? সো আমাকে এখন লক্ষ্য হচ্ছে যে ক্যাপাসিট্যান্সটা বাড়াতে হবে, এটা হচ্ছে ধারকের কনসেপ্ট, ক্যাপাসিটর। ঠিক আছে? তাহলে লজিকটা কি রকম হতে পারে না, তো আমি একটা যে কোনো একটা মেটালিক পাত নিলাম, ধরো এটাকে ইনসুলেটেড করা আছে। এবার একটা মেটালিক পাত নিলাম, এবার ধরো আমি সামহাউ একে কিছু চার্জ দিলাম, কত চার্জ না, তো সামহাউ প্লাস চার্জ দিলাম। এবার দেখো প্লাস দিয়েছো মানে এখানে মাইনাস হবে না, কারণ তুমি টাচ করিয়ে চার্জ দিচ্ছ। সো পুরো পাত জুড়ে কি চার্জ থাকবে, অবভিয়াসলি প্লাস চার্জই থাকবে। ওকে প্লাস চার্জ দিয়ে দিয়েছি আমি, ওকে ভেরি গুড, প্লাস চার্জ দিয়ে দিয়েছি, ভেরি গুড, ঠিক আছে। এবার আমি কি করছি, আমি আর একটা প্লেটকে এখানে চয়েস করছি, উই আর টেকিং অ্যানাদার প্লেট। আমরা আর একটা প্লেট নিচ্ছি, যদি আর একটা প্লেট নিই তাহলে ইন্ডাকশন এখানে ঘটবে যদি আমরা এখানে কোনো চার্জ না দিই। তাহলে ইন্ডাকশনের জন্য কি হবে, ইন্ডাকশনের জন্য এই প্লাসের জন্য এইগুলোতে সব মাইনাস আসবে, এবং অবভিয়াসলি দূরেরটাতে কি ঢুকবে, প্লাস। তাহলে এগুলোতে এইরকম ভাবে জমবে, তো অবভিয়াসলি এটা তো হবেই, ন্যাচারাল। এবং তোমাদের যদি ফার্স্ট ক্লাস মনে থাকে, উই হ্যাড টকড অ্যাবাউট বাউন্ড চার্জ। সো দিস মাইনাসেস আর বাউন্ড চার্জ এন্ড দিস প্লাস চার্জেস আর ফ্রি চার্জ। সো আমি যদি সামহাউ এটাকে গ্রাউন্ড করি, এটা গ্রাউন্ডের সাইন, আমি যদি এটাকে গ্রাউন্ড করি, দিস মাইনাস চার্জেস বিং বাউন্ড উইল নট ফ্লো থ্রু দিস, এটা দিয়ে ফ্লো করবে না। বেসিক্যালি ফ্রি চার্জ গুলো কি করবে, এই দিক দিয়ে ফ্লো করে গ্রাউন্ডেড হয়ে যাবে। সো অ্যাট ইনস্ট্যান্ট এর পরের মুহূর্ত কি দাঁড়াবে, এর পরের মুহূর্ত দাঁড়াবে যে এই প্লেটটা যেমন প্লাস ছিল, আমি বেশি প্লাস লিখছি না, এই প্লাসটা যেমন ছিল প্লাস থাকলো, বাট দ্য সেকেন্ড প্লেট এটা গ্রাউন্ডেড থাকার জন্য শুধু মাইনাস গুলো থাকলো, প্লাস গুলো থাকলো না। বা সিম্পল কনসেপ্ট, একটা বিশাল সুন্দর বুদ্ধি, কিন্তু খুব সহজভাবে। এবার তাহলে কি হতে পারে, ফার্স্ট কেস যদি দেখি, এই জায়গাটায় যখন আমি গ্রাউন্ড করিনি, তাহলে এখানকার পোটেনশিয়াল কত না, তো স্যার এর পোটেনশিয়াল এবং মাইনাসের পোটেনশিয়াল আবার প্লাসের পোটেনশিয়াল, আবার দেখো মাইনাস প্লাস তো সেম, তাহলে এর পোটেনশিয়াল তো একটা ফিক্সড পোটেনশিয়াল থাকবেই। সে যাই হোক, কিছু একটা পোটেনশিয়াল থাকলো। কিন্তু সেকেন্ড কেসে কি হচ্ছে, পোটেনশিয়াল চার্জের ওপর ডিপেন্ড করে। আমি চার্জের যদি মাইনাস সাইন নিই তাহলে পোটেনশিয়াল তো নেগেটিভ, আবার যদি প্লাস চার্জ নিই পোটেনশিয়াল পজিটিভ। এইখানটাতে কি হচ্ছে, এখানে প্লাস চার্জ গুলো নাই, তার মানে এর টোটাল পোটেনশিয়াল দেখো এই মাইনাসের ওপর ডিপেন্ড করছে আর প্লাসের ওপর, কিন্তু এর কি করছে, প্লাস মাইনাস প্লাস। এবার এই প্লাসের জন্য এই মাইনাসকে ক্যান্সেল করে দিচ্ছিল, কিন্তু এখানে এই মাইনাস পোটেনশিয়ালকে ক্যান্সেল করার মতো প্লাস আর নাই। তো স্বাভাবিকভাবে এখানকার পোটেনশিয়াল হবে কি, অবভিয়াসলি বেশি, ইয়েস অর নো, পোটেনশিয়াল মোর, হোয়ারএজ এখানকার পোটেনশিয়াল কি হয়ে যাবে, লেস পোটেনশিয়াল হয়ে যাবে। কেন লেস হলো পোটেনশিয়াল, তার কারণ এই প্লাস গুলো চলে গেছে, প্লাস গুলো চলে গেছে বলে পোটেনশিয়াল কি হয়ে গেছে, কমে গেছে ভাই, পোটেনশিয়াল লেস হয়ে গেছে। তো পোটেনশিয়াল যেহেতু লেস বা কমে গেছে, তাহলে তুমি এখান থেকে বলতে পারো ভাই পোটেনশিয়াল কমে গেছে। পোটেনশিয়াল যদি কমে যায় তাহলে ক্যাপাসিট্যান্স কি হবে, আমার বাড়বে। তো যেহেতু পোটেনশিয়াল কমে গেছে, এই সিচুয়েশনে আমার ক্যাপাসিট্যান্স বেড়ে গেছে। আর একটু আগেই বললাম, যদি আমি আর্টিফিশিয়াল উপায়ে ক্যাপাসিট্যান্সকে বাড়াতে পারি বা পোটেনশিয়ালকে কমাতে পারি, সেই সিচুয়েশনটাকে আমরা বলবো ক্যাপাসিটর। তাহলে এইটা হচ্ছে আমার ধারক, এন্ড এটা হচ্ছে ধারকের ওয়ার্কিং প্রিন্সিপাল। সো ধারকের কার্যনীতি কি বোঝাতে পারলাম, যে কিভাবে অ্যাকচুয়ালি ধারক কাজ করে। খুব সহজ একদম জিনিস, যদি তুমি একটু মাথায় রাখো তাহলে ইজিলি বুঝতে পারবে, এমন কোনো কঠিন জিনিস নয়। আজকে আমরা খুব সহজগুলো করাবো, নেক্সট দিন আমরা ক্যালকুলেশন করাবো, আজকে শুধু বিল্ড আপ করাচ্ছি চ্যাপ্টারটাকে। এই চ্যাপ্টারে প্রচুর প্রবলেম আছে, প্রচুর প্রবলেমের শেষ নেই, এত প্রবলেম আছে। আমরা দু একটা প্রবলেম নিয়ে আলোচনা এরকম করবো যদি আজকে সময় হয় আমাদের। তাহলে ক্যাপাসিট্যান্স এরকম,
তাহলে ক্যাপাসিট্যান্সকে কিভাবে দেখবো স্যার? তোমরা যদি মনে করো রেজিস্ট্যান্স, আমরা রেজিস্ট্যান্সকে সিম্বলাইজ করি এরকম ভাবে, এটাকে দেখলেই কোনো জায়গায় বলবো স্যার এটা রেজিস্ট্যান্স আছে, বা রেজিস্টর তুমি বলতে পারো যে স্যার এটা একটা রোধক কোনো এক জায়গায় বসে আছে। তাহলে রোধক কি অ্যাকচুয়ালি এরকম হয় না? রোধক তো যে কোনো নর্মাল হয়, রোধক তো এরকম হয় না। আমরা সিম্বলাইজ করেছি যে এইরকম হলে তাকে আমরা রোধক বলবো বা রোধ বলবো। সেরকমই কোনো কিছুর সিম্বলাইজ করব যদি সেই জায়গাটায় কি হয়, ধারক থাকে। তাহলে ধারকের সিম্বলাইজ কি না, তো ধারককে আমরা সিম্বল দেবো এরকম ভাবে যে দুটো প্যারালাল প্লেট, বাট প্যারালাল প্লেটের দুটোর লেন্থ সেম থাকবে এবং একটা প্লেট কানেক্টেড, একটা প্লেট কানেক্টেড, এইরকম ভাবে। মাথায় রাখবে ব্যাটারির সাইনও সেম, কিন্তু একটা দাগ বড় একটা দাগ ছোট থাকে। সো এই জায়গা দুটোর মধ্যে পার্থক্য দেখে নিও। এটা হচ্ছে ব্যাটারি বা সেল, আর এটা হচ্ছে আমার ক্যাপাসিটর, দুটোর মধ্যে পার্থক্য তুমি দেখে নিচ্ছ। এই হচ্ছে কনসেপ্ট। এবার তাহলে একটা ক্যাপাসিটর আমরা এইভাবে পাচ্ছি দেখতে, ভেরি গুড, ওকে। এবং তুমি স্পষ্ট বুঝতে পারছো যে একটা ক্যাপাসিটরের যে দুটো প্লেট আছে, এখানে যদি প্লাস কিউ চার্জ হয় স্যার, অবভিয়াসলি এখানে কি চার্জ হবে, মাইনাস কিউ। তাহলে স্যার টোটাল চার্জ তো জিরো, নো। আমরা যখন ক্যাপাসিটরের ক্ষেত্রে আলোচনা করব টোটাল চার্জকে কোনোদিনই জিরো ধরবো না। কেন ধরবো না? যদি দুটো চার্জকে দেখি তাহলে এটা তো বাই ইন্ডাকশন চার্জ। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা চার্জ দেখতে চাই তাহলে যে কোনো একটা প্লেটের চার্জ নাও, তার মড নাও। সো যদি আমাকে বলে চার্জ অফ এ ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটরের চার্জ কি হবে স্যার? না তো একটা ক্যাপাসিটরের চার্জ হবে, না তো যে কোনো একটা চার্জ নাও কিন্তু তার মড ভ্যালু নাও। মানে কি, তোমার মাইনাস কিউ থাকলে তুমি ভ্যালুটাকে কিউ নেবে, প্লাস কিউ থাকলে ভ্যালুটাকে কিউ নেবে, বাট নট টোটাল চার্জ, যে কোনো একটা প্লেট। সো আমি এখানে লিখে দিতে পারি আইদার প্লেট মানে যে কোনো একটা প্লেটে তুমি নাও, বাট তুমি তার মড ভ্যালুটাকে চয়েস করবে অ্যাজ এ চার্জ। ঠিক আছে? আমাকে যদি পোটেনশিয়াল অফ এ ক্যাপাসিটর বার করতে বলে, ক্যাপাসিটরের পোটেনশিয়াল কি জিনিসটা, তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো এই দুটোর মধ্যে পোটেনশিয়াল তো থাকবে আলাদা। তো এটার পোটেনশিয়াল ধরো ভি, আর এটার পোটেনশিয়াল সাম ধরো এটা ভি1 এটা ভি2। তাহলে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল যে ডিফারেন্স তাকেই বলবো আমরা পোটেনশিয়াল অফ ক্যাপাসিট্যান্স। তাহলে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে অ্যাকচুয়ালি বলবো পোটেনশিয়াল অফ দ্য ক্যাপাসিটর। সো ইউ ক্যান রাইট ভি1 মাইনাস ভি2। সো পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা এখানে বলবো কি, অবভিয়াসলি তার পোটেনশিয়াল। এবং যদি এই জিনিসটা জানি তাহলে এখান থেকে আমরা ক্যাপাসিট্যান্সটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, কিউ বাই ভি। ধরো এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি, তাহলে আমি সিম্পল ভি লিখে দিতে পারি না। সো ক্যাপাসিট্যান্স উইল বি ইকুয়াল টু ভি। আবার ক্যাপাসিট্যান্স যেহেতু আছে, ক্যাপাসিট্যান্স যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছিল, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সও সেই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। নাম্বার 1 ফ্যাক্টর কি ছিল, এরিয়া। প্লিজ এদিকে দেখো, আমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি। তাহলে এই এরিয়াটা যদি প্লেট বাড়াই তাহলে পরে তার ক্যাপাসিট্যান্স কি হবে, বাড়বে। আমি যদি এখানে অন্য মিডিয়ামকে ইন্ট্রোডিউস করি তার ক্যাপাসিট্যান্স চেঞ্জ হবে, ডিপেন্ড করছে তুমি কি মিডিয়াম ইন্ট্রোডিউস করাচ্ছ। এবার আমরা এমন মিডিয়াম চয়েস করব যার কে এর মান কি হয়, হাই, কে এর মান কি হবে, বেশি। এক্ষুনি তাই বোঝালাম ভাই, প্লিজ। কে এর মান যদি বেশি হয় তাহলে পোটেনশিয়াল কমবে, ক্যাপাসিট্যান্স কি হবে, বাড়বে। আমার প্রাইমারি লক্ষ্য থাকবে যে যেমন করে হোক পোটেনশিয়ালকে কমাবো যাতে করে ক্যাপাসিট্যান্স কি হয়, বেড়ে যায়। তাহলে এমন ম্যাটেরিয়াল ইন্ট্রোডিউস করব যে ক্ষেত্রে ইউজ করা হয়। এবার দেখো ক্যাপাসিটর আমরা কোথায় ইউজ করি, অনেস্টলি স্পিকিং মোবাইলে ইউজ হয়, বাট কোনো মোবাইলে ইউজ হয়, বা টিভিতে ইউজ হয়, আচ্ছা ফ্যানে ইউজ হয়, এই সমস্ত জায়গায়। এবার এই সমস্ত জায়গায় ইউজ করতে গেলে কখনো কখনো ক্যাপাসিটরকে খুব ছোটও হতে হয়। এবার ক্যাপাসিটরকে যখন খুব ছোট হতে হবে তার এরিয়াকে তুমি খুব বড় করতে পারো না, কেন এরিয়া যদি বড় করতে যাও না তাহলে তো ক্যাপাসিটর সাইজে বড় হয়ে যাবে। সেই কারণে কি হয়, পরে আসছে, সেই কারণে আমরা এরিয়াকে সবসময় চেঞ্জ করতে পারি না। তাহলে আমরা ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল বা এই জায়গাটায় যে ম্যাটেরিয়ালটা নেব সেইটার যদি কেটাকে হাই চয়েস করি, অটোমেটিক্যালি ক্যাপাসিট্যান্স কি হয়ে যাবে, বেড়ে যাবে। এবার নুন এলিমেন্ট যেগুলো আমরা জানি, সেই নুন এলিমেন্ট গুলোর মধ্যে জল হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যার কে এর মান খুব হাই, প্রায় 80-র কাছাকাছি, ভেরি গুড, 80। এবার কে এর মান 80, এবার জলকে তুমি এখানে ইন্ট্রোডিউস করতে পারবে না। কেন, তুমি ফ্যানে ক্যাপাসিট্যান্স বসাচ্ছ, তার মধ্যে জল আছে, লিক করে যদি যায় তোমার তো সার্কিট নষ্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রে জলও ইউজ করা যায় না। সেই জন্য সব থেকে বেস্ট ওয়ে যে এখানে ভ্যাকুয়াম রেখে দাও বা এয়ার রেখে দাও, সব থেকে বেস্ট। আর যদি না রাখো পেপার রাখতে পারো, কোনো মাইকা রাখতে পারো। না, মেটালকে এখানে ইন্ট্রোডিউস করো না, শর্ট সার্কিট হয়ে যেতে পারে বাবা। আর মেটাল দিলে পরে কে এর মান কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে ভাই। কে এর মান ইনফাইনাইট হয়ে গেলে ভি এর মান কত হয়ে যাবে, 0। আর সি এর মান কত হয়ে যাবে, ইনফাইনাইট। ও পারবে না, ওই ক্যাপাসিটর কোনো দরকারই পারবে না।
সো ওই ক্যাপাসিটার কোনো দরকার পড়বে না। সো এই জায়গাটা আমরা এইভাবে ইউজ করব, আমরা পরে এটা নিয়ে আলোচনা আরো করবো, অসুবিধা নেই। তাহলে ধারকের কনসেপ্টটা বুঝলাম। এবার ধারককে যদি আমি ব্যাটারির সাথে যুক্ত করি, কোন একটা সেলের সাথে, তাহলে কি হতে পারে সেই ব্যাটারিটাকে নিয়ে একটু আলোচনা করব। তাহলে যদি এটা একটা ক্যাপাসিটার হয়, ধরো আমি এই ক্যাপাসিটারটাকে কি করছি, আমরা সেই একটা সেল বা ব্যাটারির সাথে যুক্ত করছি। ভেরি গুড, যুক্ত করো। তাহলে আমি কোনো একটা সেলের সাথে একে যুক্ত করছি, চলো যুক্ত করো। ওকে, আমি যুক্ত করলাম। এবার সেল মানে তুমি বুঝতে পারছো যে এই দিকটা অবভিয়াসলি প্লাস হবে, এই দিকটা মাইনাস। এবার ন্যাচারালি মাইনাসের থেকে ইলেকট্রন, বারবার বলছি এটা কিন্তু ইলেকট্রন, সো ইলেকট্রন গুলো ফ্লো করবে টু দিস প্লেট, এবং এই প্লেটটাকে কি করে দেবে সে, মাইনাস, অবভিয়াসলি এটাকে মাইনাস করে দেবে। এবং অবভিয়াসলি এখান থেকে তাহলে ইলেকট্রন এদিকে ফেরত চলে যাবে, তবে তো সার্কিট কমপ্লিট হবে, তো হবে না বাবা। তাহলে এখান থেকে যখন ইলেকট্রন পালিয়ে এদিকে যাবে, সো ইলেকট্রন ফ্লো, সো ইলেকট্রন যখন এই দিক থেকে ফ্লো করবে, তাহলে এটা কি হয়ে যাবে অ্যাকচুয়ালি প্লাস। তার মানে দেখ যে আলটিমেটলি আমি যদি ব্যাটারির সাথে এটাকে জয়েন করি, এটাকে ব্যাটারি বলছি, সেল বলাটা উচিত, ব্যাটারির সাথে জয়েন করি, তাহলে এটাও কি হচ্ছে, আস্তে আস্তে চার্জড হচ্ছে, একদিকটা মাইনাস একদিকটা প্লাস, এক্স্যাক্টলি যেমন ব্যাটারি আছে, যেমন ব্যাটারি যেদিকটা মাইনাস সেদিকটা মাইনাস, এদিকটা প্লাস সেরকম প্লাস। এবং এটা ততক্ষণ চলবে, কতক্ষণ স্যার, যতক্ষণ না দুই প্রান্তের পোটেনশিয়াল সেম হয়। যখন এই প্রান্তের পোটেনশিয়াল আর এই প্রান্তের পোটেনশিয়াল সেম, ইলেকট্রন ফ্লো কি হয়ে যাবে, বন্ধ। ইলেকট্রন ফ্লো দিয়ে যদি না বুঝি, আমরা কারেন্ট ফ্লো দিয়ে যেতে পারি। কারেন্ট কি রকম হতে পারে, কারেন্ট তো প্লাস থেকে যায়, তাহলে কারেন্ট এইদিকে ফ্লো করছে এবং এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট ফ্লো আমার এইদিকে হচ্ছে। এবার যদি আমি এটাকে একটু গ্রাফের সাহায্যে বোঝাতে চাই বা গ্রাফের সাহায্যে একটু লিখতে চাই, প্লিজ কনসেন্ট্রেট করবে। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে না, তো প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে এই ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি বিং চার্জড, চার্জ হচ্ছে। কি করে চার্জ হচ্ছে স্যার, না তো দেখো এখানকার চার্জ আলটিমেটলি এখানেই তো ঢুকছে, তাহলে একে আস্তে আস্তে কি করছে, চার্জ হচ্ছে। ন্যাচারালি ভাই, এখানকার চার্জ গিয়ে এখানে জমা হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, আস্তে আস্তে চার্জ জমা হচ্ছে, তাহলে আমরা বলবো এই ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি চার্জ হচ্ছে। চার্জ হতে 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 একটা টাইম পর আসবে যখন চার্জ কমপ্লিট হবে। যখনই চার্জ কমপ্লিট হয়ে যাবে, তখন আর কোনো ইলেকট্রন ফ্লো হবে না, কোনো কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে যখন একদম প্রথমে যখন কানেক্ট করেছি, একদম ফার্স্ট টাইম যখন কানেক্ট করেছি, তখন এর খাওয়ার চাহিদা কি ছিল, অনেক। তাহলে প্রথমে ইলেকট্রন ফ্লো কি হবে, প্রচুর হাই, আর কারেন্ট ফ্লো কি হবে, প্রচুর হাই। সেই জন্য প্রথমেই আমার কারেন্ট ফ্লো কি হাই থেকে শুরু হবে, ইয়েস অর নো? যদি আমি এই দিকটাকে কারেন্ট ফ্লো বলি, আবার ক্যাপ দিয়ে দিচ্ছি, ভেক্টর পড়াচ্ছি বলে 11-এ কারেন্ট ফ্লো করছে, কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট হাই থেকে শুরু হচ্ছে। কিন্তু যত গ্র্যাজুয়ালি টাইম যাচ্ছে, আমার কারেন্ট ফ্লো হওয়ার পরিমাণ আস্তে আস্তে কমছে। কেন? কারণ এখানেও তো কিছু পোটেনশিয়াল জেনারেট করছে। বুঝো, এটা ধরো একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়েছি, যখন এখানে কোনো কানেকশন দিইনি, এর পোটেনশিয়াল কত, 0। কিন্তু যখন আমি কানেকশন অন করে দিয়েছি, ভাই 0 থেকে এ 1 হবে, 1 থেকে 2 হবে, এরকম আস্তে আস্তে হবে। তো এবার যত পোটেনশিয়াল বাড়বে, এর ফ্লো তো আস্তে আস্তে কি হবে, কমবে। তার মানে যদি আমরা দেখতে চাই ফ্লো আস্তে আস্তে কমবে, তো বেসিক্যালি এইভাবে কমবে। এবং আমরা 0-তে টাচ করাচ্ছি না, কারণ আইডিয়ালি একটা ক্যাপাসিটরকে কখনো ফুল চার্জ করতে আমরা পারবো না, তার একটা কনসেপ্ট আছে, পরের দিন বোঝাবো। তাহলে এইভাবে চলবে। এবার ধর কমপ্লিটলি চার্জ হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা কি বলতে পারি, চার্জিং অফ ক্যাপাসিটর। দিস ইজ কল্ড চার্জিং অফ ক্যাপাসিটর। তুমি এখানে চার্জ করছো, এর আরো কনসেপ্ট আছে, পরে বোঝাবো, এখন নয়। আমি জাস্ট আজকে মোটা বোঝাচ্ছি। চার্জিং অফ কনসেপ্ট ক্যাপাসিটর হলো। এবার আমি কি করলাম না, তো আমি এই ক্যাপাসিটরটাকে এভাবে রেখে দিলাম, দিয়ে আমি কি করলাম, এই ব্যাটারিটাকেই অমিট করে দিলাম। ওকে, একে ফুল চার্জ করে দিয়েছি, দিয়ে ব্যাটারিটাকে অমিট করে দিয়েছি। চলো, ব্যাটারি অমিটেড, ব্যাটারি অমিটেড। তাহলে আমার অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো হচ্ছিল এইদিকে, ইয়েস অর নো? তাহলে এখন যদি আমি এটাকে একটা তারের সাহায্যে যুক্ত করে দিই, তাহলে এখন কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হবে, ইয়েস অর নো? কারণ এটা প্লাস। কেন? এর মধ্যে তো কিছু চার্জ ঢুকে আছে, হ্যাঁ না বল? আর আমি বারবার একই কথা বলছি ভাই, ক্যাপাসিটর মানে তার মধ্যে কি ঢুকে থাকবে, চার্জ। দেখো এই চার্জই স্টোর করেছে, ক্যাপাসিটর তোমার চার্জ স্টোর করবে, ক্যাপাসিটর তোমার চার্জ স্টোর করবে, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে কিছু কারেন্ট ফ্লো করছে, তাহলে যে কারেন্ট আমার পজিটিভ থেকে শুরু হয়েছিল, এখন কারেন্ট শুরু হবে নেগেটিভ থেকে, কারণ এই দিকটাকে যদি তুই পজিটিভ ধরিস, এই দিকটাকে তোকে নেগেটিভ ধরতেই হবে। তাহলে এখন কারেন্ট শুরু হবে আমার এই সব জায়গা থেকে। এবং বুঝতেই পারছিস, যত দিন দিন কারেন্ট ফ্লো হবে, যত টাইম যাবে কারেন্ট তত বেশি ফ্লো হবে, এর চার্জের পরিমাণ আস্তে আস্তে কমবে,
আর ফ্লোটাও আস্তে আস্তে কমবে। সো ফ্লো আস্তে আস্তে কমে এইদিকে শেষ হবে এবং এইভাবে আমার ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। আবার কি করবো, ব্যাটারি দেবো, আবার ওকে কানেক্ট দেবো, আবার চার্জ হবে, আবার ডিসচার্জ, চার্জ ডিসচার্জ, চার্জ ডিসচার্জ, এভাবে ক্যাপাসিটর রান করবে। এবং এইটাকেই বলবো ক্যাপাসিটরের ডিসচার্জিং অ্যান্ড ক্যাপাসিটরের চার্জিং, এটাকে বলবো ডিসচার্জিং কারেন্ট, এটাকে বলবো চার্জিং কারেন্ট। ওকে, সো চার্জিং কারেন্ট অ্যান্ড ডিসচার্জিং কারেন্ট। আমি যদি ফুল চার্জ করা একটা ক্যাপাসিটরকে রেখে দিলাম, বাট আমি তাকে কোনো রকম ভাবে এক্সটার্নালি সার্কিট দিলাম না, ওকে ওকে এইভাবে ফেলে রেখে দিলাম, তাহলে কি সেই ক্যাপাসিটরটা এইভাবেই চার্জকে ধরে রাখতে পারবে? নো, পারবে না। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের এয়ারের মধ্যে প্রচুর মলিকিউলস আছে, এই মলিকিউলসের মধ্যে অনেক আয়োনাইজড পার্টিকেলও থাকে, সেই কারণে এখান থেকে প্লাস এবং মাইনাস এই চার্জগুলো ওর মধ্য দিয়ে কি হতে পারে, ক্ষরণ হয়ে যাবে বা ডিসচার্জ হবে, ডিসচার্জ হবে। তাহলে মানে যদি আমার আয়োনাইজ পার্টিকেল নাও থাকে, ধরো এখানটাতে একটা ছোট্ট টাইনি পার্টিকেল আছে, তাহলে এ প্লাসের জন্য এখানে কি হয়ে যাবে, মাইনাস, একে অ্যাট্রাক্ট করবে, প্লাস হয়ে ফেরত যাবে। আমরা বুঝিয়েছিলাম বজ্র নিরোধক বা বজ্রবহ বা লাইটনিং কন্ডাক্টরের কনসেপ্টে। তাহলে এখান থেকে ও অটোমেটিক্যালি ডিসচার্জ হয়ে যাবে। তাহলে একটা ক্যাপাসিটরকে যদি ফেলে রেখে দাও, তাহলে অটোমেটিক্যালি আফটার সাম টাইম ইট উইল গেট ডিসচার্জড, এটা ডিসচার্জ হয়েই যাবে। বাট আমি যদি তাকে ঠিকঠাক উপায়ে রাখি, তাহলে ও থাকতে পারে কিভাবে না, তো ওকে কন্টিনিউয়াসলি চার্জে রাখতে হবে বা ওকে যুক্ত করে রাখতে হবে। এই যে চার্জিং আর ডিসচার্জিং আমি নেক্সট দিন বোঝাবো, এর মধ্যে একটা টাইম গ্যাপিং আছে, এর মধ্যে একটা টাইম গ্যাপ, এটা টাইম ল্যাপস বলা হয়, পরে বোঝাবো আমি কিভাবে হয়, ট্রানজিয়েন্ট কারেন্ট দিয়ে এটা করা যায়। তো ওই টাইম গ্যাপের সাহায্যে এই জায়গাটাকে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ ফ্ল্যাশ লাইট, পরে কোনো এক সময় বোঝাবো আমি, যদি এটা আগের সিলেবাসে ছিল, এখন নাই, ঠিক আছে। তাহলে একটা ক্যাপাসিটর কিরকম হতে পারে বা ক্যাপাসিটর কিভাবে কাজ করে সেটাই তোমাদের বললাম, এবং তোমাদের বইয়ে সম্ভবত দেখবে পেজ নাম্বার কত রে সমৃদ্ধ, 149-50 আছে। দেখো পুরো কনসেপ্টটাকে আমি বোঝানোর এখানে চেষ্টা করেছি। ধারকের ধারকত্ব কি করে বার করব না, তো যে কোনো একটা চার্জ এবং তার পোটেনশিয়াল ডিফারেন্স, এইভাবে আমরা ধারকত্বটাকে নির্ভর করতে পারি। সিম্পল ফর্মুলা, সি সমান কত হবে, কিউ বাই ভি। তুমি কিউ বা জানো যে কোনো একটা চার্জ, আর পোটেনশিয়াল ডিফারেন্সটা বার করে নাও, তুমি ইজিলি সি বার করে নিতে পারবে। ওকে, নাও উইল বি টকিং অ্যাবাউট পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কে। এটা আমি আগেও আলোচনা করেছি, তোমাদের এখানে আছে কে মানে এটা কি। কে অ্যাকচুয়ালি যদি বাই ডেফিনিশন ফর্মুলা দেওয়া হয়, সো দিস ইজ এপসাইলন বাই এপসাইলন জিরো, অর্থাৎ কোনো একটা মিডিয়ামের তড়িৎ ভেদ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি এবং ভ্যাকুয়ামের ইলেকট্রিক পারমিটিভিটি বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এর যে অনুপাত তাকে বলা হয় কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে, কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার যে অনুপাত তাকে বলা হয়। এবার দেখো ক্যাপাসিট্যান্সের সাথে এপসাইলনের একটা সম্পর্ক আছে, কি করে ভাই, পোটেনশিয়ালের ভিতরেই তো এপসাইলন ঢুকে বসে আছে না, তাহলে এখানে পোটেনশিয়ালে যদি এপসাইলন ঢুকে থাকে, তাহলে কোনো একটা মিডিয়াম এখানে দাও, তার যা ক্যাপাসিট্যান্স হবে, এবার তাকে রিপ্লেস করো ভ্যাকুয়াম দিয়ে, তার যা ক্যাপাসিট্যান্স হবে তার রেশিওকেও তুমি কি বলতে পারো, কে, তাই না। দেখো এপসাইলন তো আলটিমেটলি তলে আছে, ভি মানে কি 1/4 পাই এপসাইলন, তাহলে এপসাইলনটা অ্যাকচুয়ালি কোথায় যাবে, উপরে। তাহলে সি এর সাথে এপসাইলন তো মানে প্রপোর্শনালিটি, তার মানে আমি এখানে যদি কোনো একটা মিডিয়ামকে রাখি, তার ক্যাপাসিট্যান্স যা পাবো, এবং আমি যদি একটা ভ্যাকুয়াম করে এবং তার যা ক্যাপাসিট্যান্স পাবো, তাদের রেশিওকেও তো আমি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে পারি, সেটাই তোমাদের ওখানে দেওয়া আছে, আর বেশি কিছু নেই এমন। সো অ্যাকচুয়ালি তাই হতে পারে যে দুটো পদার্থের একটা পদার্থ দাও, তার ধারকত্ব হলো, এবং এটসেট্রা এটসেট্রা দিয়ে আমি করতে পারবো। ক্লিয়ার? এত দূর পর্যন্ত কোনো জায়গায় ডাউট আছে? ক্লিয়ার? সো আমরা এখন পড়বো কম্বিনেশন অফ ক্যাপাসিটর বা ধারকের সমবায়, এইটাই কমপ্লিট করি, ছাড়বো আজকে, ঠিক আছে। তোদের তা এত কান্নাকাটি করছিস, একটু সময় দিবে আমাকে, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, কম্বিনেশন অফ ক্যাপাসিটর। আর কিছু আছে বোঝার যা পড়ালাম এর মধ্যে? দেখো বেসিক কনসেপ্ট ভাই এটুকুই, ঠিক আছে। তাই তো বললাম যে এই জায়গাটায় সি বাই সি জিরো লিখতে পারিস, অসুবিধা নেই, তাই তো বোঝালাম আমি। ওকে প্লিজ হিয়ার। কম্বিনেশন কি রকম হতে পারে না, তো রোধের সমবায় যেমন পড়েছিলাম, এখানেও তাই সমবায় করব। এটা হচ্ছে ধারকের সমবায়। সো কম্বিনেশন অফ ক্যাপাসিটর, সো কম্বিনেশন অফ ক্যাপাসিটরটা নিয়ে একটু আলোচনা করব। কম্বিনেশন অফ ক্যাপাসিটর দু রকম হবে,
কম্বিনেশন অফ ক্যাপাসিটর দু রকম হবে, একটা কি না, তো একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর একটা হচ্ছে কি প্যারালাল কম্বিনেশন, আর একটা কি থাকবে মিক্স কম্বিনেশন। ন্যাচারাল, তো মিক্স নিয়ে আলোচনা করবো না, মিক্স তো অঙ্ক করতে করতে শিখবো। প্রথমে আসি সিরিজ কম্বিনেশন। যদি সিরিজ রেজিস্ট্যান্সের কথা মনে করতে পারো ক্লাস 10-এ, না তো একটার এন্ড পয়েন্টের সাথে সেকেন্ডের মানে তোমার ইনিশিয়াল পয়েন্ট, একটা যেখানে শেষ হচ্ছে দ্বিতীয়টা যদি ওখান থেকে শুরু হয়, এইভাবে যদি পরপর বসাই আমরা, তাহলে যে কম্বিনেশনটা পাই তাকে বলা হয় কি নরমালি সিরিজ কম্বিনেশন। তাহলে ধরো এটা একটা ক্যাপাসিটর, তাহলে এইটার এন্ড পয়েন্ট এটা দিয়ে আরেকটা ক্যাপাসিটরকে আমি যোগ করেছি, তেমনি এর এন্ড পয়েন্টের সাথে আরেকটা যোগ করেছি, এন্ড সো অন, এইভাবে নিয়েছি আমি। প্রত্যেকের ক্যাপাসিট্যান্স আলাদা, আমি ধরলাম এর ক্যাপাসিট্যান্স C1, এর ক্যাপাসিট্যান্স C2, এর ক্যাপাসিট্যান্স C3। এবার সিরিজ যখন কানেকশন দিয়েছো, সিরিজে তুমি জানো আই এর মান কি থাকে কনস্ট্যান্ট, প্রবাহ মাত্রা কি থাকে সেম, আর আই মানে কত হবে কিউ বাই টি, তাহলে কিউ এর মানও কি থাকবে কনস্ট্যান্ট, মানে প্রত্যেকটা ক্যাপাসিটর সেম চার্জে চার্জড হবে। তার মানে এরও চার্জ যদি হয় কিউ, এরও চার্জ কিউ, এরও চার্জ কিউ, প্রত্যেকটার চার্জ কি হবে কিউ। আমি মডিউলাস অফ কিউ এর কথা বলছি, প্লাস কিউ মাইনাস কিউ ধরেই ধরো, বুঝতে পারছো ব্যাপারটা? মানে এখানে প্লাস কিউ হবে আর এখানে কি হবে মাইনাস কিউ, আমি টোটালটাকে কিউ বলছি, কারণ আমি তো আলটিমেটলি বুঝিয়ে দিলাম রে ভাই যে ক্যাপাসিট্যান্সে মড অফ কিউ নেব আমি নরমালি, ঠিক আছে ঠিক আছে। কিন্তু যখনই সিরিজ কানেকশন নেব তখন কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো তখনই করবে যদি পোটেনশিয়াল ডিফারেন্স হয়, তাহলে এর পোটেনশিয়াল V1, এর পোটেনশিয়াল V2 আর এর পোটেনশিয়াল V3 এগুলো হবে আলাদা। সো পোটেনশিয়াল গুলো আমার কি হবে আলাদা। সো এট ফার্স্ট যদি আমি প্রত্যেকটা, দিদি কি লেট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে ভাবি প্রত্যেকটা, তাহলে কিউ সমান সিভি, তাহলে এট ফার্স্ট কিউ শুড বি ইকুয়ালস টু C1 V1, তার মানে আমি লিখতে পারি V1 শুড বি ইকুয়ালস টু কিউ বাই C1, অবভিয়াসলি সেট ট্রু। সিমিলারলি আমি কি লিখতে পারি যে V2 সমান কিউ বাই C2 এন্ড V3 সমান কিউ বাই C3, এই তিনটে জিনিস আমি লিখতে পারি, এই তিনটে জিনিস অবভিয়াসলি লিখতে পারি। সব ঘুম পাচ্ছে, এদিকে দেখ বাবা, একটু চ্যাপ্টার থেকে অঙ্ক হলে পারবি না, প্লিজ দেখ একটু, তো সবাইকেই বলছি মন দিয়ে দেখ। এবার এর পোটেনশিয়াল V1, এর পোটেনশিয়াল V2, এর পোটেনশিয়াল V3, এখন যদি এই তিনটের পরিবর্তে আমি একটা মাত্র ক্যাপাসিটর ইউজ করি যার দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স হবে V, এমন যে V শুড বি ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, মানে এই তিনটের যোগফলের সাথে সমান, এবং এরও মধ্যে যদি চার্জ সেম জমা হয় প্রত্যেকটাতে যা জমা হয়েছে কিউ, তাহলে এর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্সকে বলবো এর ইকুইভ্যালেন্ট বা তুল্য। সো তুল্য ধারকত্ব কাকে বলবো না, তো এই তিনটের পরিবর্তে আমি যদি একটা মাত্র ধারক ব্যবহার করি, যেমন তোমার বাড়িতে বারবার একই উদাহরণ দিই, ধরো তিনটে কাজের লোক আছে, তিনটে কাজের লোক একই সময় যে পরিমাণ কাজ করে আর যে পরিমাণ খায়, সেই পরিমাণ খেয়ে যদি তুমি একাই সেই কাজটা করে দিতে পারো, তাহলে ওই তিনটে কাজের লোকের তুল্য তুমি, বাট ইউ আর নট ইকুয়াল। ইকুয়াল আর ইকুইভ্যালেন্টের মধ্যে পার্থক্য আছে। কেন ইকুইভ্যালেন্ট? দেখ, ইকুয়াল মানে তিনজন এট এ টাইমে তিন জায়গায় উপস্থিত থাকতে পারবে, বাট বাই ফিজিক্সের ল তুমি একই সময় তিন জায়গায় উপস্থিত থাকতে পারো না। সো দে আর নট ইকুয়াল, দে আর ইকুইভ্যালেন্ট। যে আমি দুটো কাজের লোক রেখেছিলাম, সেই দুটো কাজের লোক যা খাচ্ছিল কাজ করছিল তার বদলে একটা কাজের লোক করে দিচ্ছে, দে আর ইকুইভ্যালেন্ট নট ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল আর ইকুইভ্যালেন্টের মধ্যে পার্থক্য আছে। ওকে, কনসেপ্ট এগেইন। তাহলে যে এই জায়গাটায় তাই হয়, তাহলে আমি এই জায়গাটায় কি লিখতে পারবো না, তো স্যার সি শুড বি ইকুয়ালস টু কত কিউ বাই ভি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে আমি লিখতে পারবো ভি মানে কত কিউ বাই সি। এগেইন তাহলে ভি শুড বি ইকুয়ালস টু কত V1 প্লাস V2 প্লাস কত হবে V3, অ্যাজ ইউ নো V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। যদি তাই হয় তাহলে মানগুলো বসাই। ভি এর মান তুমি দেখতেই পাচ্ছ কিউ বাই সি শুড বি ইকুয়ালস টু কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কত হবে কিউ বাই C3, এবং কিউ গুলোকে যদি অমিট করে দাও তাহলে হয়ে যাবে আমার 1 বাই সি শুড বি ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস কত হবে 1 বাই C3। সো সিরিজ কম্বিনেশনে আমরা দেখব তাদের রেসিপ্রোকাল, প্রত্যেকটা ক্যাপাসিটরের রেসিপ্রোকালের সাম আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের রেসিপ্রোকালের সাথে সমান হয়। এগুলো কিন্তু রেসিপ্রোকাল সব। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? তাহলে এটা গেল সিরিজ কম্বিনেশন। তাহলে সিরিজে কি মাথায় রাখবো,
1/c মানে কত হয় 1/c1 + 1/c2 + 1/c3। এখন যদি দুটো ক্যাপাসিট্যান্স থাকে, দুটো ক্যাপাসিটর থাকে, তো দুটো ক্যাপাসিটরের ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা মনে রাখতাম কি, গুণ বাই যোগ মনে করো, তার মানে c1 * c2/c1 + c2। সো দুটো ক্যাপাসিটরের জন্য অনলি ফর টু ক্যাপাসিটরের জন্য এই ফর্মুলাটা আমরা সহজে মনে রাখবো যে ক্যাপাসিট্যান্স = c1 * c2 বাই কত হয় c1 + c2। সো দুটো ক্যাপাসিটরের জন্য আমরা মনে রাখবো ক্যাপিটাল C শুড বি ইকুয়ালস টু c1 * c2 বাই c1 + c2। ক্যাপিটাল C = c1 * c2 বাই c1 + c2। ওকে, ক্লিয়ার? এটা গেল কি কম্বিনেশন, সিরিজ। এবার পড়বো প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনটা কেমন হবে, তাহলে তিনটে ক্যাপাসিটর নেব, এই একটা ক্যাপাসিটর, এই দুটো ক্যাপাসিটর, এই 3 নম্বর ক্যাপাসিটর, এবং তিনটে ক্যাপাসিটর একটা নির্দিষ্ট পয়েন্টে কানেক্টেড। তাহলে এই রকম কম্বিনেশনকে আমরা বলি কি না, তো প্যারালাল কম্বিনেশন অবভিয়াসলি। এবার প্যারালাল কম্বিনেশনে কি হয়, কারেন্ট ব্রাঞ্চিং হয়, কারেন্ট ব্রাঞ্চে ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। কারেন্ট যেহেতু ব্রাঞ্চে ব্রাঞ্চে ভাগ হবে, হ্যাঁ কারেন্ট ব্রাঞ্চিং হয় না, কারেন্ট যদি ব্রাঞ্চ হয়, এবার I মানে কত q/t, তাহলে অ্যাকচুয়ালি কিউও ব্রাঞ্চ হবে। তার মানে এখানে যাবে ধরো q1 যেটা আগে ছিল না, এখানে যাবে q2, এখানে গেল q3, টোটালটা হয়ে গেল আমার q। তার মানে ধরো এখান থেকে q চার্জ যাচ্ছে, তো ফাইনালি তুমি লিখতে পারবে q শুড বি ইকুয়ালস টু q1 + q2 + q3, এটা আমরা লিখতে পারবো। এখন যখন এই দুটো পয়েন্টে এক জায়গায় আছে, আমরা জানি পোটেনশিয়াল সব সময় স্টেটের উপর ডিপেন্ড করবে, পাথের উপর নয়। তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সেম। আবার এই দুটো যেহেতু তারের সাথে কানেক্টেড, এর পোটেনশিয়াল আর এর পোটেনশিয়াল কি হবে, সেম। এর পোটেনশিয়াল সেম, এর পোটেনশিয়াল, সবার পোটেনশিয়াল তাহলে কি হয়ে যাচ্ছে, সেম। অর্থাৎ প্রত্যেকে একই পোটেনশিয়ালে আছে v, এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এন্ড অ্যাজ এক্সপেক্টেড আমরা ধরছি এর ক্যাপাসিট্যান্স C1, এর ক্যাপাসিট্যান্স C2, এর ক্যাপাসিট্যান্স C3। সো বেসিক্যালি আমরা কি লিখতে পারবো প্রথমটার জন্য, যে Q1 সমান C1 * V and Q2 = C2V and Q3 = C3V, আমরা সব লিখতে পারবো আসলে। এবার এই তিনটের পরিবর্তে যদি আমরা একটা মাত্র ক্যাপাসিটরকে লাগাই, যার মধ্যে কিউ চার্জ গেলে পরে তার পোটেনশিয়ালটা ভি হয়, তাহলে এর ক্যাপাসিট্যান্সকে এদের ইকুইভ্যালেন্ট বলবো। এন্ড ইন দ্যাট কেস আমি কিউ সমান কি লিখবো, সিভি। কিউ সমান কি লিখবো, সিভি। তাহলে আমরা জানি কিউ শুড বি ইকুয়ালস টু Q1 প্লাস কত, Q2 প্লাস কত, Q3। ঠিক আছে, এবার কিউ মানে কত, সিভি, আর Q1 মানে কত, C1V প্লাস C2V প্লাস C3V। এবার ভি গুলোকে যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে দেখো CV = V কমন নিলে C1 প্লাস C2 প্লাস C3, V ক্যান্সেল আউট হয়ে গেলে C শুড বি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3, এটা হচ্ছে তার কম্বিনেশন। সো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে রেজিস্টারে যা পড়েছিলিস তার অপোজিটটা হয়। রেজিস্টারে মনে করে দেখ তোরা পড়েছিলিস R1 + R2 + R3 হয় সিরিজে, কিন্তু সিরিজে এখানে কি হলো 1/C1, C = 1/C1 + 1/C2 + 1/C3। আর এখানে প্যারালালে কি হয়ে গেল না, তো C = C1 + C2 + C3। আমরা যদি একটা খুব সহজ অঙ্ক চয়েস করি, তাহলে আই হোপ অঙ্কটা আমরা পারবো। সেই সহজ অঙ্কটা কি, যদি আমরা একটা সত্য কম্বিনেশন চয়েস করি, আশা করছি এবার বুঝতে পারছি কি টাইপের প্রবলেম আমরা করব, যে এই টাইপের কম্বিনেশন প্রবলেম আবার শুরু হবে আমাদের। একটা সহজ কম্বিনেশনে যদি প্রবলেম চয়েস করি, সেই কনসেপ্ট নাও, এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, এই তাহলে একটা সহজ ক্যাপাসিটর নিলাম, যার প্রত্যেকটা ক্যাপাসিটর হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, প্রত্যেকটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড করে, প্রত্যেকটা 2 মাইক্রোফ্যারাড করে। তাহলে আমরা যদি এরকম একটা কম্বিনেশন ক্লাস 10এই করেছিলাম তোমাদের যদি মনে থাকে রেজিস্টারের ক্ষেত্রে, তাহলে এরকম কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করো। চলো ছবিটা আঁকো, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমি খুব সহজ দিলাম, এরকম আসবে না, চিন্তা করো না পরীক্ষায়।
ছয়। তাহলে প্লিজ আসতে, তাহলে প্রত্যেকটা 2 করে আমি দিলাম। এখানে গন্ডগোলটা কি হবে, উল্টো, মানে যেগুলো সিরিজ সেগুলো 1/2 হবে। হ্যাঁ, তাই দেখো এই 4টে দেখো সিরিজে আছে, ইয়েস অর নো, এই পুরো 4টে। তাহলে এখান থেকে এতটা, এই পুরো 4টে আছে সিরিজে, তাহলে এই ব্রাঞ্চের কত হবে না তো স্যার 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, দ্যাট গিভস ইউ 4/2, দ্যাট গিভস ইউ 2। মানে এটা হচ্ছে 1/c সমান c1, 1/c1, 1/c1, তাই তো? তার মানে c1 মানে কত হলো, অ্যাকচুয়ালি কত, হাফ, ঠিক তো? তাহলে এই c1 মানে যদি হাফ হয়, অবভিয়াসলি এই c1 মানেও কত হবে, হাফ, মানে এই c1 টাও কত হবে, হাফ, এই সরি c2 এটাও হাফ, ঠিক তো? স্নিগ্ধা বুঝতে পেরেছিস? তাহলে এটা কেন হাফ হলো না তো স্যার সিম্পল ফর্মুলা বুঝিয়েছেন, সিরিজে এটা হয়, তাহলে এখানেও তো 4টেই আছে, তাই একই হবে। এবার এই জায়গাটায় কত হবে, এটাও সিরিজ, তাহলে হাফ প্লাস হাফ 1, মানে c3টা কত আসবে 1। হ্যাঁ না না বলো, কেন হাফ প্লাস হাফ হবে না, সিরিজ কম্বিনেশন তো, সিরিজে কি হয় 1/2 প্লাস 1/2। এবার যদি পুরো ডায়াগ্রামটাকে আমি আঁকি, তাহলে ভালো করে দেখো, এখানে এলো আমার হাফ, মাঝে এলো আমার 1, আবার এখানে এলো কত, হাফ, এই, তাই তো? তাহলে হাফ 1 হাফ। এবার 3টে প্যারালাল আছে, মানে কি করবা, যোগ, ঠিক তো? কি করে 6 এলো, ভুল এসছে, 2 হবে না? তার মানে ক্যাপাসিট্যান্স কত হবে, 3টে প্যারালাল, প্যারালাল মানে কত, হাফ প্লাস 1, দ্যাট গিভস ইউ 2 মাইক্রোফ্যারাড। ভালো লাগলো? চলো তাহলে আরেকটা করি দেখি, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা বুঝতে পেরেছি, ওকে। ওকে, কালকের ক্লাস কিন্তু লেংথি ক্লাস হবে, হ্যাঁ বলে দিচ্ছি, ছুটি হবে না, একটু করবো। তারপর দেখো, ধরো আমি একটা ইনফাইনাইট সিরিজের কথা ভাবছি, আমি টকিং অ্যাবাউট ইনফাইনাইট সিরিজ। কেমন, ধরো আস্তে, এখানে একটা ক্যাপাসিটর আছে, আচ্ছা তারপরেরটাতে 2টো ক্যাপাসিটর আছে, আচ্ছা তারপরেরটাতে আছে 3টে, আচ্ছা 3 4 দিয়েছে না কত দিয়েছে আমি দেখে নিতে একবার, না 4টে দিয়েছে, এন্ড সো অন। মানে এটাতে আছে একটা ক্যাপাসিটর, কি হচ্ছে শঙ্খ, এটা আছে 2টো ক্যাপাসিটর, এটাই 4, তারপর এটা কত হবে 6 8, এইভাবে চলবে। তাহলে আমি এখন চাইছি এদের তুল্য ক্যাপাসিটর কত হবে। হ্যাঁ বলছি না, জানি তুই করে নিয়েছিস এটা, ঠিক আছে? প্রত্যেকটা, আচ্ছা প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স কি দিয়ে দিয়েছে, 1 মাইক্রোফ্যারাড, প্রত্যেকটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। হ্যাঁ দেখছি, দাঁড়া বাবা, 1 মাইক্রোফ্যারাড, প্রত্যেকটা 1 মাইক্রোফ্যারাড করে আছে, তাহলে এর কত হবে দেখে, কি বললি, এটা মুখস্থ, তুই আগে করেছিস এটা, প্লিজ, তুই রেজিস্টার ধরেও করেছিস, করিসনি? আচ্ছা এটা এদিকে আছে, আসছে না তো, সলভে উত্তর বেরোলেই হলো, আমার দরকার নেই, তোর একটা জয়েন্টের র্যাঙ্ক হলেই হলো, আমার দরকার নাই জানা, তুই যেভাবেই হোক নিয়ে আয়। দেখো তাহলে সার্কিটটাকে ইজি করি, দাঁড়াও, এই তাহলে এখানে একটা আছে, তার মানে এর ক্যাপাসিট্যান্স হচ্ছে 1, এর ক্যাপাসিট্যান্স কত 1। আচ্ছা এখানকার ক্যাপাসিট্যান্স কত, আমি C2 কলামের কথা বলছি, কত না তো 1 আর 1 আছে, মানে কত হাফ, কেন হাফই হবে তো, 1 আর 1 কিসে আছে, সিরিজে, না এটা কত হবে হাফ, হ্যাট 2 হবে না, 1/1 প্লাস 1/1, তো প্রত্যেকটা তো 1 করে, ও হ্যাঁ হাফ হবে, হাফ হবে, হাফ হবে, হাফ হবে। আচ্ছা তারপরেরটা কত হবে তাহলে, C3 1/4, কেন 1/4 হলো, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, কিন্তু 1 আছে না, রেসিপ্রোকাল তো 1/4। আচ্ছা C4 তাহলে কত হবে 1/6, এইভাবে হবে, ঠিক তো রে,
ঠিক আছে, আস্তে। হ্যাঁ বল। C4 টা 1/8। ও আচ্ছা, 1 2 4 8। দাঁড়া দেখতে দে। জিপিতে আছে। এইভাবে যাবে, খেয়াল করি না, ভাবছি 4 6 8 না, একটা আছে এরকম। আস্তে প্লিজ, দেখো না বাবা। না, দুটো সিরিজ বার করে নেবো আমরা, এরকম দুটো সিরিজ বার করে নেবো, অসুবিধা কি আছে? অসুবিধা নেই। আচ্ছা তাহলে কি হবে অ্যাকচুয়ালি, তাহলে এটা হচ্ছে 1 হাফ 1/4 এরকম ভাবে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আস্তে, এগুলো সব তখন কি হয়ে যাবে? প্যারালাল। প্যারালাল মানে সি কি হয়? যোগ। তাহলে সি শুড বি ইকুয়ালস টু 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এন্ড সো অন। মানে এটা আলটিমেটলি 1 মাইনাস হাফ টু দি পাওয়ার -1 এর সিরিজ, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কত হলো? 1 মাইনাস হাফ, তাই এটা কত হলো অ্যাকচুয়ালি? 2 মাইক্রো ফ্যারাড। এবার তাহলে কাজ কি থাকবে বাড়ির? বাড়ির কাজ থাকবে এই সার্কিট রিলেটেড প্রবলেম করা, কিন্তু সব এখনো পারবি না। কেন? অনেক প্রবলেম থাকবে, অনেক প্রবলেম থাকবে যেগুলোতে কিউ কে ভেঙে করতে হয়, চার্জকে। তো সেই প্রবলেম যেগুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে করতে পারো, আর যদি তুমি অঙ্ক দেখে বুঝতে পারো সেটা তো তোমার অবভিয়াসলি ক্যালি। ঠিক আছে, আর না হলে পরে এইরকম টাইপের প্রবলেম করো যেগুলো অ্যাকচুয়ালি আছে, আমি সেই টাইপের প্রবলেম করাবো, চার্জকে ডিস্ট্রিবিউট করে কি করে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে বানাতে পারবো। ঠিক আছে, ওকে, নেক্সট দিন তাহলে বাকিটা করাবো, আজকে তো তোমরা বারণ করছো বারবার। ঠিক আছে।